নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প কঙ্কব্রিকের প্রকোপ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প কঙ্কব্রিকের প্রকোপ। নমস্কার। আজকের আবহাওয়া সংবাদ। ঘোরতর নিম্নচাপের জেরে আগামী 3 দিন অর্থাৎ রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে কলকাতার আবহাওয়া দপ্তর। বুধবার থেকে নিম্নচাপের প্রাবল্য ক্রমশ বাড়তে থাকবে এবং রেডিওটা বন্ধ করে দিয়ে জানলার বাইরে চোখ রাখি। ঘোলা আকাশটার বুকে তখন শেষ শ্রাবণের কালো মেঘ এসে ভিড় জমিয়েছে। মন কাননের দুঃখী বিহঙ্গ তখন ঘরের কোণে বসে প্রতীক্ষা করছে শান্ত রৌদ্রোজ্জ্বল একটা দিনের। দূর থেকে বহু দূরে ভেসে যাওয়া ক্লান্ত বাতাসের সাথে মিশে আছে নিবিড় ছন্দময় সযত্নে লালিত এক রাস সুখ। দুর্গাপুজোর আর 1 মাস বাকি। ইতিমধ্যেই চারিদিকে তোড়জোড় শুরু হয়েছে খুব। চেনা অলিগলির মধ্যে তখন আগত শরতের গন্ধ জমতে শুরু করেছে একটু একটু করে। নদীর ধারে, মাঠে, আলপথের আঁকে বাঁকে প্রকৃতি রানী তখন নিজের ঝোলা থেকে 1 মুঠো করে কাশফুলের বীজ ছড়িয়ে দিচ্ছে। হাতে একটু সময় রয়েছে অবশ্য, তাই রয়ে শোয়ে দেবী চিন্ময়ী শোভা বাজারে সেজে বাগবাজারে চৌধুরী বাড়ির গান শুনে নয়নমুগ্ধকর ভুবনের বুকে আজন্ম কাল ধরে নিজের পবিত্র চরণতল ছুঁয়ে নিজের করুণা বর্ষণ করে চলেছেন। আজকাল আবার চোখ বুঝলেই যেন অনুভব করতে পারি সেই সুমধুর কণ্ঠ। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। ঢাক বাদ্যি কাসর ঘণ্টা, এ যেন বাঙালির চির সুখের কয়েকটা মুহূর্ত। এইসবই ভাবছিলাম, হঠাৎ কিশোরীর গলার আওয়াজ, কি হে, বাড়ি আছো? আমি নিচে গিয়ে তাড়াতাড়ি করে দরজা খুলতেই দেখি প্রায় অর্ধস্নাত অবস্থায় কিশোরী মুখ বেজার করে দাঁড়িয়ে আছে। আরে করেছোটা কি? ভিতরে এসো, ভিতরে এসো। একটা পরিষ্কার তোয়ালে দিয়ে মাথা হালকা মুছে আমার দিকে তাকিয়ে বলল, এই দেখো ভায়া, বৃষ্টি কিন্তু অত সহজে আমাদের দমিয়ে রাখতে পারবে না। তুমি বরং চটপট গায়ে একটা জামা গলিয়ে নাও, চলো বেরোনো যাক। আরে ভায়া, এই বৃষ্টির মধ্যে গেলে আগামী 2 দিনের মধ্যে জ্বর জ্বালা বেঁধে যাবে। তখন আমরা বৃষ্টিকে দমিয়ে রাখবো নাকি জ্বর আমাদের দমিয়ে রাখবে, সেটাই ভাববার বিষয়। আমার কথায় কিশোরী সেইভাবে কর্ণপাত না করেই বলল, আপাতত আজকাল পরশু বৃষ্টি হবে, তবে তাই বলে আমরা কেন আমাদের চেনা জায়গায় যাওয়ার থেকে বিরত থাকবো? এক্ষেত্রে চেনা জায়গা বলতে তারানাথের বাড়ি ব্যতীত অন্য কোনো জায়গা যে বলা হচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে। সত্যি কথা বলতে ছুটির দিনগুলোতে ওর বাড়ি না গেলে বিশেষ জমে না। তবে আমাদের 3 জনের মাঝে বিশেষ অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই মেঘ বাবাজি। কিশোরীর কথার প্রত্যুত্তরে আমি বললাম, আহা, আমি সেটা কখন বললাম, অন্তত বৃষ্টিটাকে একটু ধরতে তো দাও। প্রায় 1/2 ঘন্টার মধ্যেই বৃষ্টিটা অনেকটা থেমে যায়। হাতে 2টো ছাতা নিয়ে বেরিয়ে পড়ি আমরা। মেঘের পরিস্থিতি অনেকটা সাদা কালো সিনেমার মতো, মতিগতি কিছুই বোঝা যায় না। তাই একটু বেশ দ্রুতই হাঁটতে শুরু করলাম আমরা। বড় রাস্তার ধারে একটা তেলে ভাজার দোকান থেকে একটা গরম গরম বেগুনি আর পাসিং শো কিনে বেরিয়ে পড়লাম গন্তব্যে। আজকে গাড়ি ঘোড়ার ভিড়টা একটু কম, তাই পরিবেশটাও কেমন যেন চনমনে। রাস্তার ধারে ঝুঁকে পড়া গাছগুলো থেকে তখনও টিপ টিপ করে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। মঠ লেনের কাছে আসতেই মনটা ভারাক্রান্ত হয়ে উঠল।
মেঘের কোনো এক কোণ থেকে গুরু গম্ভীর নিনাদে বজ্রপাত হল, জানান দিল বিরতি শেষে ধরিত্রীকে আবার ভিজিয়ে দেওয়ার পালা এসেছে। দরজার কড়া ধরে নাড়া দিতেই ভেতর থেকে দরজা খুলে চারি। বিনম্র দৃষ্টিতে একটা মিষ্টি হাসি বিনিময় করে আমাদের ভিতরে আসতে বলে। কিশোরী হাতে তেলে ভাজার থলেটা চারির হাতে দিয়ে দেয়। আজ মেয়েটাকে বড্ড মায়াবী লাগছে। এতদিন ধরে দেখছি বলে নয়, চোখের তলায় কাজল, মাথার চুল বিনুনি করে ঝোলানো, পরনের লাল শাড়িটাও কোনো পবিত্র শক্তির বলে চারিকে অন্য দিনের তুলনায় আরও অদ্ভুত করে তুলেছে। চারির দিকে তাকিয়ে বলি, আজ তোকে বড় মিষ্টি লাগছে রে মা। চারি লজ্জা পায়, মুচকি হেসে ভেতর ঘরের দিকে চলে যায়। এত বড় হওয়ার পরেও মেয়েটার শিশু সুলভ মানসিকতা দেখলে বড় অবাক লাগে। এখনো মেয়েটা তারানাথ বাড়ি আসতে দেরি করলে রাগ করে, অভিমান করে। আবেগের এই সব প্রতিচ্ছবি চারির মধ্যে অনেক আগে থেকেই আছে, বলতে দ্বিধা নেই। এই মান অভিমানের খেলা আমাদের সাথে চারির বাপ মেয়ের সম্পর্কটাকে আরও গাঢ় করে তোলে। তারানাথ ভেতর ঘরে পুজোয় ব্যস্ত। খাটিয়ার উপর বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা। তারানাথের আসতে দেরি হচ্ছে দেখে ছোট বারান্দাটার কাছে গেলাম আমরা। বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিস্নাত শহরটা আজকে বড় থমথমে। একটা ঠান্ডা বাতাসের ঝলক চোখে মুখে লাগতেই শীত শীত ভাবটা গ্রাস করতে থাকে আমাদের। একটা সিগারেট বের করে ধরিয়ে তাতে কয়েকটা টান দিতেই সেই অনুভূতিটা অনেকটা কমে যায়। কিছুক্ষণের মধ্যেই তারানাথের গলার আওয়াজ ভেসে আসে। সামান্য একটু কেশে নিজের আগমনের কথা জানান দিচ্ছে আমাদের। আমিও সিগারেটটা ফেলে ভিতরে ঢুকি। কিশোরী সামান্য হেসে বলে, ঠাকুরমশাই, আজকে আপনাকে আগের থেকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? তারানাথের দিকে পাসিং শোয়ের প্যাকেটখানা এগিয়ে দিলাম। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে তাতে বেশ কটা টান দিয়ে বলল, আমার ছোটবেলার এক বন্ধু এসেছিল। ওর গ্রামে এই কয়েক মাস আগে একবার গিয়েছিলাম। ঘোর অমঙ্গল হয়েছিল ওর বাড়িতে। তা সে ঘটনা বলতে গেলে তোমাদের আজকে এখানেই থাকতে হবে। ভাবলাম এই একদম সঠিক সময়। তারানাথ নিজে থেকে গল্প বলবে মানে তার একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। আর অমঙ্গলের মধ্যেই যে কোনো না কোনো অলৌকিক ঘটনার বীজ রোপণ করা আছে তা ভালো করেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চারি এসে হাজির হলো। চা আর গরম বেগুনি আমাদের সামনে এনে রাখলো। বৃষ্টি মুখর দিনে জীবনের তিনটে জিনিস একেবারে স্বর্গ সুখের সমান: মুষলধারে বৃষ্টি, গরম তেলে ভাজা আর তারানাথের গল্প। কিশোরী বেগুনির গায়ে একটা মোক্ষম কামড় বসিয়ে বলল, কি কি হয়েছিল ঠাকুরমশাই আপনার সেই বন্ধুর বাড়িতে? বলছি সবুর কর। এর ঠিক আগের মাসের শুরুর দিকে নৈনিতাল গ্রাম থেকে আমার এখনকার ঠিকানা জোগাড় করে আমার বন্ধু হরদয়াল মুখুজ্জে এখানে আসে। যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে ওর বাবা যজমানি করে সংসার চালাতো। হরদয়াল ছোট থেকেই খুব ভালো মানুষ ছিল। আমি ওকে হরি বলে ডাকতাম। আমাদের বামুন পাড়ায় ওর বাপের বেশ নাম ডাক ছিল। ভদ্রলোক খুব ভালো নারায়ণের ব্রত কথা পড়তেন। তারপর অনেকগুলো বছর কেটে যায়। আমিও এই সাধু সন্ন্যাসীর সঙ্গ লাভ করতে গিয়ে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই হারিয়ে ফেলি। তবে ভাগ্যের পরিহাসে সংসার জীবনে ফিরে আসার পর পুরনো ছোটবেলার বন্ধুদের সাথে পরিচয় হতে থাকে। হরি ছিল বরাবরই খুবই ধার্মিক প্রকৃতির। ঠাকুর, দেবতা, প্রেত, পিশাচ এগুলো মানত। তবে সেদিন যখন আসে
তখন সে ছিল বিধ্বস্ত, ভয়ার্ত এবং সম্পূর্ণভাবে আতঙ্কগ্রস্ত। মুখের হাবভাব এবং বয়সের ছাপ তার পূর্ব পরিচয়কে সম্পূর্ণ বিলুপ্ত করে ফেলেছিল। পরে নিজের সম্পূর্ণ পরিচয় দিতেই আমি এক নিমেষে ধরে ফেললুম যে সে আমার ছোটবেলার সখা হরি। হরির থেকেও তার বছর 13-র ছেলের দিকে তাকিয়ে আমার ভারী অবাক লাগে। এত দিনের তান্ত্রিক জীবনে আমি অনেক কিছু দেখেছি, অনেক অদ্ভুত ঘটনার প্রত্যক্ষ অনুভূতি হয়েছে আমার। তবে সেই ছেলেটির মুখ এবং তার চোখের অবস্থা দেখে তখন রীতিমতো আমি চমকে উঠি। কালো দেহটা কেমন যেন প্রাণহীন ছিল, চোখের মধ্যে কেমন বেগুনি একটা আভা খেলে বেড়াচ্ছে। কিসের প্রভাবে জানি না, সে যেন মাঝে মাঝে দুলে উঠছে, যেন কেউ ইচ্ছা করে ওকে ওর স্থানচ্যুত করে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। হরি তো প্রায় পাগলের মতো আমার হাত পা ধরে কান্নাকাটি শুরু করে দেয়। তার ছেলে নাকি ভয়ঙ্কর কিছুর পাল্লায় পড়ে প্রায় মরতে বসেছে। দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে কোনো নাম না জানা ব্যাধির কবলে পড়েছে সে। ডাক্তার বুদ্ধি সকলেই জবাব দিয়ে দিয়েছে যে এই ছেলের ভাগ্যে মৃত্যু ছাড়া আর কিচ্ছু লেখা নেই। দেখো, আমি তো আর কোনো ভগবান নই যে একবার দেখেই বুঝে যাব এটা কিসের প্রভাব। তাই হরিকে কয়েকটা প্রশ্ন করলাম। দেখ, আমি তো এর আগে তোর ছেলেকে দেখিনি, তবে তোর ছেলের যেই দিন থেকে অস্বাভাবিকতা তোর চোখে পড়েছিল সেই দিনের কিছু কথা বা তোর ছেলের বর্তমান অবস্থা, ঘরের অপ্রাকৃতিক কিছু ঘটলে সেই সব ঘটনা আমাকে সবই খুলে বল, কিচ্ছু বাদ দিবি না। সন্ধে নেমে এসেছিল সেদিন। আশেপাশের ঝোপঝাড়ের ভেতর থেকে কেউ বা কারা যেন আমাদের দরজার কাছে এসে কান পেতে আমাদের সমস্ত কথা শোনার চেষ্টা করছিল। ছেলেটার অস্বাভাবিকতা আমার কাছে আসতেই যেন আগের থেকে আরো বেড়ে যায়। হরি সেই দিকে একবার তাকিয়ে বলে ওঠে, সেবার আমাদের গায়ে বেশ বড় করে যাত্রাপালা হয়। রাধানগর, কুমাইগঞ্জ, নবগ্রাম ইত্যাদি অনেক জায়গা থেকেই মানুষ দেখতে আসে সেই যাত্রাপালা। আমাদের গ্রামে শ্যামতলার মাঠে সেই যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। ঘর থেকে তো ছেলে, বুড়ো, বউ সকলেই সেদিন যাত্রা দেখতে বেরিয়ে যায়। আমি যেতে পারিনি, ঘরে জমি জামার কিছু কাজ থাকায় পাশের গ্রাম মুন্সিগঞ্জে গিয়েছিলাম। সেদিন ওর বন্ধুদের সাথে গিয়েছিল যাত্রাপালা দেখতে। গ্রামের দিকে বলে সেরকম লোকজনের ভিড় অবশ্য ছিল না। জানিস তো, নিতাইয়ের এক ডান পিঠে বন্ধু আছে, মাধাই। ছেলেটা যেমন বিচ্ছু তেমন সাহসী। নিতাই সহ বাকিদের সাথে যাত্রা শেষে পাশের লোয়ের শ্মশানে গিয়ে মরা পোড়ানো দেখতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে সে। আমার নিতাইটা আবার বড় শান্তশিষ্ট, একটু ভীতু প্রকৃতিরই বটে। স্বভাবতই সে যেতে চায়নি। এবার বুঝতেই তো পারছিস, বাকি ছেলেরা তখন ওকে ভীরু, কাপুরুষ এইসব বলেই খ্যাপাতে থাকে। তখন নিতাই জেদের বসে সেথায় একা গিয়ে সমস্ত রাত মরার পাশে বসে রাত কাটানোর কথা জানায়। সকলে প্রথমে হাসাহাসি করলেও নিতাই একগুয়েমি করে রাতের দিকে যাত্রাপালার পর সেথায় যায়। অন্য কোনো গ্রামের অপঘাতে মরা এক বিধবা মহিলাকে তখন সেখানে পোড়ানো হচ্ছিল। মাদাই নামে ছেলেটি নিতাইকে তখন একা রেখে সেখান থেকে চলে আসে। বন্ধুদের দেওয়া কথা অনুযায়ী নিতাই সে মরার পাশেই অনেকক্ষণ বসে থাকে। এদিকে রাতের প্রহর শেষ হয়ে যখন ভোর হয়, তখন আমি জমির কাজ মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরে আসি। ও বাবা, ফিরে এসেই শুনি ছেলে আমার নাকি ঘরে ফেরেনি সারা রাত। বাকিদের কাছ থেকে নিতাইয়ের কথা জানতে পেরে তৎক্ষণাৎ শ্মশানের দিকে যাই। আর গিয়েই দেখি ছেলে আমার জ্বরের ঘোরে মাটির উপর শুয়ে উল্টো পাল্টা বকতেছে। তখন
আর পাশেই সে মরা পোড়ানোর কাঠ থেকে তখন বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। নিতাইকে কোনো রকমে ধরে বেঁধে ঘরে ফিরিয়ে আনি। তারপর তো প্রায় 2 সপ্তাহ ধরে জমে মানুষের টানাটানির পর ওর জ্বর একটু ঠিক হয়। এদিকে শরীর একটু ঠিক হলেও কেমন যেন এক ঘোরের মধ্যে থাকতো সে সর্বক্ষণ। শুধুই ওই শ্মশানের দিকে তাকিয়ে থাকতো সারাক্ষণ। সূর্য ডুবলেই শুরু হতো তার কান্না। মুখের ভঙ্গি কেমন যেন বদলে যায় তার। চোখে মুখে কেমন যেন এক তীব্র যন্ত্রণার ভাব ফুটে ওঠে। হাত পাগুলো কেমন সরু সরু হয়ে যায়, গলাখানাও কেমন লম্বা হয়ে যায় রে। আর ওর পেটের আকারও বেড়ে যেত অস্বাভাবিকভাবে। যন্ত্রণায় কুকুরে যেত ছেলেটা। চোখ পেটে জল আসতো আমার। কত বদ্যি, কত সাধু সন্তের কাছে গিয়ে পরামর্শ নিয়েছি, কই কেউ তো বিশেষ কিছুই করতে পারলো না রে। শেষে অনেক কষ্টে তোর কথা জানতে পেরে ঠিকানা ছুটিয়ে চলে এলুম এখানে। এখন তুই ভাই আমার শেষ ভরসা রে। কিছু একটা কর, আমার নিতাইটারে বাঁচা রে। আমার নিতাইটাকে বাঁচা, তুই বাঁচা ওকে। হরি এক টানা সমস্ত কথা বলে আবার আগের মতো কাঁদতে শুরু করে। দেখো, এমনিতে রাতের বেলায় সাধু সন্তদের সাথে আমি অনেকবার থেকেছি, কত শত অঘরী তান্ত্রিকদের সাথে রাতের প্রহর কাটিয়েছি। প্রতিটা ক্ষণ যে কত ভয়ানক ছিল তা বলে বোঝাতে পারবো না। মধু সুন্দরী দেবীর সাক্ষাৎ যে সাধু আমায় দিয়েছিল তার কথা তো জানোই। তিনি যে আসনে বসতেন সেখানে আমিও যখন বসার সাহস জোটালাম, ঠিক তারপরেই অলৌকিকভাবে আমারও জ্বর এলো। সাধারণত রাত বিরেতে মরার পাশে থাকা খুব ভয়ঙ্কর কিছু নয়, সে তো আমিও থেকেছি অনেকবার। মরা তুলে নিয়ে এসে সব সাধনাও করেছি। তবে আমার বয়স এবং অলৌকিক অভিজ্ঞতা তখন অনেক হয়েছিল। কিন্তু হরির ছেলে নিতাই তো নিতান্তই ছেলে মানুষ। বিবরণ অনুযায়ী আমি বিশেষ কিছু বুঝে উঠতে পারলাম না। খারাপ কোনো দূষিত বাতাসের প্রভাবে নিতাইয়ের জ্বর আসাটা খুব বড় কিছু ব্যাপার নয়। তবে শারীরিক পরিবর্তন এবং চোখের মনির রং বেগুনি হয়ে যাওয়াটা আমার খুব একটা ভালো জিনিস বলে মনে হয়নি। আমার এই দীর্ঘতান্ত্রিক জীবনে কত শত অদ্ভুত ঘটনা আমি দেখেছি, তবে এটা আমার কেন জানি না মনে হলো সকলের থেকে আলাদা। আমি হরিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোদের ভিড়ের কিছু সমস্যা হচ্ছে নাকি? হরি একবার ভয়ার্ত দৃষ্টি নিয়ে বাইরের জানলার দিকে তাকালো। সূর্য তখন ডুবে গিয়েছে। আমার সন্ধ্যা আহ্নিকের সময় হয়ে গিয়েছে। হ্যারিকেনটা জ্বালালাম। ঘরের অন্ধকার ভাবটা অনেকটা কমলো। হরি বলতে শুরু করলো, এমনিতেই আমি প্রায় প্রতিদিনই ঘরের চারপাশটা পরিষ্কার করি। ঝাড় দেওয়া, জলতত্র দেওয়া, এসব তো আছে। তবে নিতাইয়ের এই ঘটনাটার পর থেকে আমার চোখের ভুল কিনা জানি না, তবে পেছনের দিকে তেঁতুল গাছটার গোড়ায় প্রায় কারোর উপস্থিতি বুঝতে পারি। ওখানে দাঁড়িয়ে কেউ যেন জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, চলাফেরা করছে। বাইরে বেরিয়ে দেখেছিলুম অনেকবার, কই কিন্তু কাউকেই বিশেষ চোখে পড়েনি। তখন তোর ছেলে কি করতো? তখন নিতাই একেবারে শান্ত হয়ে যেত রে, যেন মনে হতো ওর কোনো শারীরিক অসুস্থতাই কোনোদিন হয়নি। আচ্ছা, এমনি আর কোনো অস্বাভাবিক ঘটনা দেখিসনি? আর একটা জিনিস, মাঝে মাঝেই ঘরের পেছন থেকে ভাতের গন্ধ ভেসে আসতো। ওই দিকটায় কারোর ঘর নেই রে। ঝোপ জঙ্গল থাকলেও আমি প্রায় তা কেটে ফেলতাম, কিন্তু তারপরেও একই অবস্থা। বুঝলাম, ঘটনা কোনো সাধারণ নয়। তন্ত্র বিষয়টা যতটা সহজ বলে মনে করা যায় ততটাও সহজ নয়। প্রেত শক্তির কত দিক যে সাধারণ মানুষের অজানা। শুধু মানুষ কেন, আচ্ছা তান্ত্রিক সাধু পর্যন্ত নিম্নতন্ত্র ক্ষমতার কালো শক্তির ব্যাপারে অনেক কিছুই জানে না। যেমন ধরো নিম্ন ডামর তন্ত্র, এতেই যে সকল অপশক্তির উল্লেখ আছে
তাদের বশ করতে পারলে তারা যেমন শান্ত থাকে, ঠিক তেমনই তাদের সঠিকভাবে চালনা না করতে পারলে তাদের করাল ভয়ঙ্কর রূপ দেখলে যে কেউ ভিড় মিখাবে। তা সন্ধ্যান্নিক সেরে নিয়ে সেদিন একবার বেশ করে নিতাইয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে বিশেষ কয়েকটা অংশকে চেপে ধরতেই ওর শরীরের মধ্যে একটা তীব্র কালো বাতাসের উপস্থিতি বুঝতে পারলাম। গলার রুদ্রাক্ষের মালাটায় একটা মন্ত্র জপ করে নিতাইয়ের চোখে মুখে পিঠে বুলিয়ে দিলাম। চোখের পাতা নিচে নেমে আস্তে আস্তে সে ধীরে ধীরে ঢলে পড়ল ঘুমের মধ্যে। হরিকে বললাম, আপাতত এখন ঘুমোবে, আজকের রাতটা টানা ঘুমিয়ে কাটাক, কাল ভোর ভোর তোর বাড়ি যাব আমি। ওখানে না গেলে এর সমাধান আমার দ্বারা করা সম্ভব নয়। বেশ বেশ, তবে তাই চল, তুই গেলে আমার মনটাও একটু হালকা হবে। ভোরের আলো ফোটার সাথে সাথে বেরিয়ে পড়লাম। তখন সেই সবে ঘুমন্ত পাখির দল আড়ম্বরপূর্ণ একটি দিনের প্রথম প্রহরের সন্ধিক্ষণকে জানান দিচ্ছে। বাতাসের কোমল প্রবাহ গায়ে লেগে মনটাকে আবার চনমনে করে তুলেছে। আসার পর থেকে হরির ছেলে নিতাই আমার সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা বলেনি, তবে গরুর গাড়িতে যাওয়ার সময় আমার সাথে বার দুয়েক কয়েকটা কথা বলেছিল। বুঝলাম কালকের জোরালো ঘুমটার পর ওর শরীরটাও বেশ তাজা। গ্রামের আঁকা বাঁকা পথ, খোলা ধান খেতে তখন চাষির দল ধান চারা লাগাতে ব্যস্ত। গরুর গাড়ি ছান্দিক গতিতে হেলতে দুলতে এগিয়ে চলেছে গন্তব্যে। গরুগুলোর গলায় ঝোলানো ঘন্টার আওয়াজ আর ছইয়ের ভিতর এতদিন পর বসে বসে কোথাও যাওয়ার পুরনো আমেজটা আমার বেশ লাগছিল। তোমরা তো এখনকার ছেলে, পুরনো স্মৃতি যখন চোখের সামনে বাস্তবের আকারে ভেসে ওঠে তখন কেমন লাগে সেটা তোমরা বুঝবে না। তা হরির বাড়ি থেকে দূরত্ব যখন আর ওই ধরো মাত্র কিছুটা হবে, তখন বাতাসটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে উঠল। আমার নিজের শরীরেও কেমন একটা অস্বস্তিপূর্ণ অনুভূতি দেখা দিল। কেন জানি না মনে হলো ছেলেটার মতি গতি খুব একটা ভালো ঠেকছে না। সকালের দিকে গ্রামের পরিবেশ যেমন থাকে তা যেন সম্পূর্ণ বদলে কেমন একটা কঠোর হয়ে উঠল। নুইয়ে পড়া গাছের ডালগুলো থেকে বেশ কিছু পাখি এতক্ষণ ডাকছিল। হঠাৎ যেন তারা কিছু একটা দেখে ভয়ে চলে গেছে অন্য কোথাও। এই দিক মানে যাচ্ছিস কই? হরি দেখলাম বেজার মুখ করে গরুর গাড়ির চালককে কথাগুলো বলে উঠল। ওদিক থেকে কোনো কথার উত্তর না আসায় হরি এবার একটু জোর করেই বলে উঠল, কিরে কথা কইছিস না যে বড়? আরে বলি, এটা তো শ্মশানের রাস্তা। একটা ঘর ঘরে গলায় ভূপেন বলে ওঠে, যেদিক পানে যাচ্ছি সেদিকেই চলো। ওই বেটা তান্ত্রিকের খুব সাহস হয়েছে দেখছি। একবার আমার রূপটা দেখিয়ে দি, একবার। হরি ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। বললে বিশ্বাস করবে না, সকালবেলা চারিদিকে আলো, মানুষজন যেখানে একটু আগেই ছিল সেখানে এখন যেন কেমন ঘন নিস্তব্ধতা ছেয়ে গেছে। সূর্য তখন আকাশে ছিল না, বরং সমস্ত আকাশটাকে যেন নরক থেকে বয়ে আসা মেঘের দল, বলা ভালো কালো মেঘের দল, ঢেকে দিয়েছে কোনো গোপন কাজ করার জন্য। হরি, তুই গাড়িখানা থেকে নেমে যা, আমি আর তোর ছেলে এখানেই আছি। চিন্তা করিস না, তোর ছেলের কিচ্ছু হতে দেব না আমি। আমিও দেখতে চাই কে তোর ছেলের ক্ষতি করছে। রাতের মরা আলোর মতো
যেন চারিদিক থেকে গলা কাটা বিভৎস প্রেতের দল মৃত্যুকূপ থেকে উঠে এসে গরুর গাড়িখানাকে শূন্যে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। অশুভ শক্তির প্রভাব বুঝতে পেরে গরুগুলো প্রচণ্ড চিৎকার করছে। শ্মশানের দিকে এগিয়ে আসতেই মনে হলো যেন রাতের মরীচিকার মতো শয়ে শয়ে ন্যাড়া গাছের নিচে পা মুড়ে বসে আছে একাধিক নর খাদক। তাদের চাহনি এক নিমেষে ঝলসে দেবে আমাকে। হরির ছেলে এতক্ষণ চুপ করে বসে থাকলেও এবার মুখ থেকে গোঁ গোঁ একটা শব্দ বেরিয়ে আসছে। মুখ চোখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে একটা ক্রূর কঠিন দৃষ্টিতে রূপান্তরিত হতে শুরু করলো। সেই দৃষ্টি পার্থিব নয়, মোহ, ঘোর মোহ। একটা মজে যাওয়া পুকুরের সামনে এসে থামলো গাড়িটা। হরির ছেলেটা হামাগুড়ি দিয়ে গাড়ি থেকে নেমে গেল। ছইয়ের ভেতর তখন ঘন অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। মজে যাওয়া পুকুরটা থেকে একটা সাদা কাপড় পরা একজন মহিলা উপরে উঠে আসে। কাপড়খানা দেখে মনে হচ্ছিল সে বিধবা। নিতাই তার সামনে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। বুকের ওপর মহিলাটি এবার উঠে আসে, মাথায় ঘোমটা, হাতের মাংসগুলো ঝুলে পড়েছে। একটা বেগুনি আভা ওই দিক থেকেই বেরিয়ে এসে ক্রমে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে হতে এমন পর্যায়ে গেল যখন চোখ বন্ধ করে নিতে হলো। চোখ যখন খুললাম তখন বাস্তব আর কল্পনা যেন একই দেহে মিলে গিয়ে নতুন কোনো এক রূপকে চোখের সামনে ফুটিয়ে তুলেছে। নিজের চোখকে তখন যেন বিশ্বাস করতে পারছি না। দেখলাম নিতাইয়ের দেহ একটা ময়ূরের আকার ধারণ করেছে। তবে এ যে সে ময়ূর নয়, এর নাম নীলকরটি। নীলকরটির সরু গলা চেপে বাম হাত দিয়ে চেপে ধরে রয়েছে সেই বিধবা। তার বুকে স্তন জোড়ার মাঝে আটকে আছে একটা বিশাল আকার কাকের মুন্ড কাটা দেহ। সেই কাকের দেহ থেকে ঝরে পড়া টাটকা রক্ত খাচ্ছে সেই ময়ূরটি। চারিদিকে শেয়ালের দল ময়ূরের মুখের দিকে তাকিয়ে বসে আছে, যেন তারাও সেই কাকের রক্ত খাওয়ার জন্য উদগ্রীব। কিশোরী পাশ থেকে বলে উঠল, ঠাকুরমশাই, এটা কেমন প্রেত? তারানাথ যেন মোহিত হয়েছিল। কিছু একটা অকল্পনীয় ঘটনা যেন তার চোখের সামনে ভেসে উঠছিল। আমাদের দিকে তাকিয়ে সে বলে ওঠে, দেখো, আমার জীবনে মাতু পাগলি আমাকে তন্ত্র শিক্ষার জ্ঞান প্রদান করেছিল। খুব গভীরে না হলেও যেটুকু শিখেছিলাম তাই অনেক। তোমাদের তো বলেছিলাম আমি যেই সাধকের মারফত মধুসুন্দরী দেবীকে নিজের জীবনে পেয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন মাতু পাগলি বড় ভয়ঙ্কর। মাতু পাগলি নিজের মৃতদেহের ওপরেই আমাকে বসিয়ে সাধনা করতে বলেছিল। সুতরাং এর ক্ষমতা বুঝতে পারছো নিশ্চয়ই। সেই রকমই নৈনিতাল গ্রামে সেই শ্মশানে থাকা বিধবা মহিলাও ছিল নিম্ন ডামরতন্ত্রের খুবই শক্তিধর এক সন্ন্যাসিনী। ভয়ঙ্কর এক প্রেত শক্তিকে সে নিজের দেহে আবাহন করেছিল, আর সেই শক্তির নাম ময়ূর কর্ণিকা। অষ্ট অঙ্গাঙ্গী চক্রের প্রথম অবতারই হলো এই ময়ূর কর্ণিকা। খুবই বিপজ্জনক এক প্রেত শক্তি। কাম, মোহ, অমোঘ টান এই সবের মাধ্যমেই সে নিজের দেহের দ্বারা শিকারকে কাছে টেনে প্রধান শক্তি নীল করটিকে রূপ দিতে থাকে। তান্ত্রিক মতে শক্তিধর এই সকল ময়ূর বা নীল করটির দেহ তাদের নিজের জীবদ্দশা সম্পন্ন করে 1 মাসের মধ্যে। সেক্ষেত্রে দেখতে গেলে
নিতাইয়ের আয়ু মাত্র 3 দিন, কারণ তারপরেই নিতাই অন্য নতুন এক শিকারকে মহিলার কাছে এনে দিয়ে নিজে দেহ ত্যাগ করবে। যদি সে দেহ ছেড়ে বেরিয়ে না যায়, তাহলে সেই চক্রের প্রথম অবতার অর্থাৎ ময়ূরকর্ণিকা নিতাইয়ের দেহ দুটুকরো করে দিয়ে নিঃশেষ করবে। হরির ভাগ্য ভালো বলেই অন্তিম সময়ের আগেই আমি চলে এসেছি, নইলে এ যাত্রায় তার এই ছেলে আর বাঁচত না। চায়ের কাপে কিশোরী একটা চুমুক দিয়ে বলে ওঠে, আচ্ছা, এই বিধবা মহিলাই কি সেই যার পাশে কানাই সেদিন রাতের বেলা বসেছিল? এই তো ঠিক ধরেছ। হ্যাঁ, সেই মহিলাই ছিল এই প্রেত শক্তি। আসলে মহিলা নিজের মরণ সময় বুঝতে পেরে নিজের দেহকে সেই প্রেত ক্ষমতাকে অর্পণ করে দেয়। আর আমি যাকে সেই শ্মশানে দেখেছিলাম সে হলো ময়ূরকর্ণিকা, যে প্রতিফলিত হচ্ছিল বিধবা মহিলার দ্বারা। এরা তো পরাশ্রয়ী, তাই বেঁচে থাকার জন্য কোনো মরণোত্তর দশার প্রয়োজন হয় এই শক্তির। তাহলে আপনি কিভাবে শেষ করলেন এই প্রেত শক্তিকে? একটা কথা মনে রাখবে, পবিত্র জগতে যেমন দেবদেবীরা অমর, ঠিক তেমনি কালো শক্তির জগতে এই সব প্রেত, পিশাচ, দৈত্য, দানব এরা অমর। ময়ূরকর্ণিকা ছিল এমনই এক শক্তিশালী ক্ষমতা, তাই এদের মারা সম্ভব নয়। আমি কেবল এই শক্তিকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে পারবো। তার থেকে বেশি কিছু করলে আমার মৃত্যু ছিল অবশ্যম্ভাবী। তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করে, দেখো বাবু, তন্ত্রের বেশি গভীরে আমার যাওয়া হয়ে ওঠেনি, তবে যতটুকু আমার জ্ঞান তার ওপর ভিত্তি করেই আমি মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপতে শুরু করলাম। একটা কথা আমি জানতাম, যে সমস্ত কালো ক্ষমতা সর্বদাই একটি বিশেষ কেন্দ্রের চারিদিকে অবস্থান করে। এক্ষেত্রে দেবীর প্রতি একটা টান আর ভক্তি থেকেই তিনি আমার প্রতি বিশেষ সহৃদয় হন। তাই খানিক পর ময়ূরকর্ণিকার ভয়ঙ্কর রূপ বাতাসের একটা ঘন পিণ্ড হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি সামান্য এগিয়ে গিয়ে নিতাইকে তুলে শ্মশান থেকে বাইরে বের করে নিয়ে এলাম। ততক্ষণে ছেলেটা তার আগের স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে। ওখান থেকে বাইরে বেরোতেই অচৈতন্য অবস্থা থেকে স্বাভাবিক হয়ে উঠল। মুখ চোখ দেখে ঘুণাক্ষরেও বোঝার উপায় নেই যে তার একটু আগে কিরকম একটা বিভৎস রূপ হয়েছিল। আশেপাশের বেশ কিছু গ্রামবাসীকে জিজ্ঞাসা করে হরির কাছে এলাম। ওর ঘরটা খুব একটা বড় ছিল না। উঠোনের একপাশে হাঁটু মুড়ে বসে মাটির দিকে একভাবে তাকিয়েছিল। হয়তো মনে মনে তার ছেলের করুণ অবস্থার কথা ভেবে কষ্ট পাচ্ছিল। আমাকে আসতে দেখেই সে ছুটে এসে নিতাইকে নিজের কোলে তুলে নেয়। ততক্ষণে সে নিজের বাপের স্পর্শে আরও যেন সেরে উঠল। ভেবেই কষ্ট হচ্ছিল যে ছেলেটার পরিণতি কি ভয়ানক পর্যায়ে গিয়েছে। হরির ঘরটা খুব একটা বড় না হলেও বেশ খোলামেলা। উঠোনের গাছে হরি মন্দির, তার চারপাশে আম কাঁঠালের গাছ। গাছের ফাঁক থেকে সূর্যের বাঁকা আলো এসে পড়ছে তার ঘরের সামনে। হরি মন্দিরের সামনে আর ঘরের কোণার বেশ কিছু জায়গায় খুব সুন্দর করে আলপনা আঁকা রয়েছে। হরি এঁকেছে কিনা তা বোঝা যায় না। রান্নাঘরের সামনে দিয়ে একটা সরু গলি মতো ছিল, সেই জায়গা দিয়েই পিছনে গেলাম। ঘরের এই দিকটাতেও কিছু লতানে আর কিছু গুল্ম জাতীয় গাছে পরিপূর্ণ। সেই সব গাছের মধ্যে ফুটে থাকা বেশ কিছু ফুলে কয়েকটা প্রজাপতি বসে আছে। মনটা বেশ ভালো হয়ে উঠল, তবে সেটা সাময়িক। এদিক পানে হরি এসে আমাকে ডাকতেই ওর দিকে চোখ ফেরালাম।
আর প্রায় সাথে সাথেই আমার আর হরির চোখ পড়ল মাটির দিকে। ঘরের দেওয়ালে অসংখ্য ছোট ছোট গর্ত, যার মধ্যে রাখা আছে মরা কাকের মাথা। রক্ত টপ টপ করে পড়ছে নিচে। প্রচণ্ড অবাক হলাম। এদিকে যখন এসেছিলাম তখন একবারের জন্যও দেখতে পাইনি, যেন কেউ ইচ্ছা করে তা লুকিয়ে রেখেছিল এতক্ষণ। এটা দেখার পরেই মনের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে, যেন কেউ বা কারা আমাদের দুজনের দিকে তাকিয়ে ক্রূর দৃষ্টিতে হাসছে। হরিকে বললাম, কয়েকটা তুলসী পাতা আর এক বালতি জল নিয়ে আয়, যা। একটি বিশেষ মন্ত্র পড়ে পাতাগুলোকে 3 টুকরো করে জলের মধ্যে ফেলে দিলাম। সাথে সাথেই একটা উগ্র মিষ্টি গন্ধতে ভরে উঠল চারিদিক। বিশ্রী রক্ত পচা গন্ধটা সম্পূর্ণ মিলিয়ে গেল। জলটা সম্পূর্ণ চারিদিকে ছড়িয়ে দিলাম। চল ভেতরে আয় দেখি, জানি না এরপর কি হবে। বিস্তর রান্নার আয়োজন করেছিল হরি, কম করে 7-8 রকমের খাবার। আমি বললাম, হ্যাঁ রে, তোর মাথায় এত বড় বিপদ, এত সব কিছু করতে গেলি কেন? আমি স্বল্পাহারী মানুষ। হ্যাঁ, ওসব আমি কিছু শুনছি না বাপু। এই এত বছর পর তুই আমার বাড়িতে এসেছিস, তোকে কি আমি না খাইয়ে ছেড়ে দেব? বস বস দেখি, চুপচাপ খা। এই এই আমি এখানে বসে রইল। অগত্যা লুচি, মিষ্টি, 3-4 রকমের তরকারি সবকিছুই একটু একটু করে খেয়ে উঠলাম। মনে মনে তখনও প্রহর গুনে চলেছি। খুব একটা বেশি দিন আমার হাতে ছিল না, তাই যা করার আমায় খুব তাড়াতাড়ি করতে হতো। বাইরে গাছতলার নিচে খাটিয়া পাতা ছিল, তার ওপর মাথা দিতেই এক রাশ ঘুম এসে চোখের পাতা ভারী করে তুলল। কতক্ষণ শুয়েছিলাম জানি না, তবে চোখের পাতা যখন খুলি তখন বুকের ওপর যেন একরাশ বরফের টুকরো কেউ চাপিয়ে দিয়েছে এরকম অনুভূতি হলো। খাটিয়া থেকে কিছু দূরেই হরির ঘরটা ছিল, কিন্তু সেখানে যেটা ছিল তা দেখে আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম হরি আর তার ছেলের মুন্ডহীন দেহটা উল্টো করে দড়ি দিয়ে ঝোলানো আছে ওদের ঘরের উঠোনের সামনে। মাথা থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরে পড়ছে মেঝেতে। বুকের ধুকপুকুনি প্রবল থেকে প্রবলতর হয়ে উঠল। চোখের ভুল নয় তো? হাতে চিমটি কেটে দেখতে গিয়ে ব্যথার অনুভূতি পেতেই বুঝলাম, না, এ তো স্বপ্ন নয়, তাহলে বাস্তব। কি মারলো এইভাবে হরিকে? আমি তো কোনো চিৎকার শুনতে পাইনি। তাহলে হঠাৎ ঘরের পিছন দিক থেকে কিছুর একটা আওয়াজ পেলাম। আওয়াজটা অনেকটা মাংস ছেঁড়া এবং হাড় চিবোনোর মতো। এক পা করে এগিয়ে গেলাম সেই দিকে। রান্নাঘরের গলিটার শেষ প্রান্তে দাঁড়িয়ে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। কঙ্কব্রিকো। কঙ্কব্রিকো? সেটা কি ঠাকুরমশাই? কাকের মরণোত্তর দশার পর তাদের মিলিত আত্মাকে তান্ত্রিক ক্রিয়ায় একটি ভয়ানক জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থার সৃষ্টি করা হয়, যার নাম কঙ্কব্রিকো। দেহের রূপ নরকের পিশাচের থেকেও ভয়ঙ্কর। মাথাটা সম্পূর্ণ একটি কাকের মতো, দেহটা মানুষের মতো হলেও পিঠ, বুক, ঘাড় সব কিছু কালো পালকে আবৃত। পাগুলো সরু লিকলিকে। উফ, কি দৃশ্য সেটা! সেই পিশাচ নিজের সাপের চেরা জিভ দিয়ে হরি আর কানাইয়ের মাথার ঘিলু খাচ্ছে। ভয়ে দুপা পিছিয়ে এলাম। মাথার মধ্যে সবকিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে আমার। শ্মশানের সেই ময়ূর কর্ণিকার দৃষ্টি, আবার এখন এই পিশাচের রূপ।
আমি কি করব নিজেই ভেবে উঠতে পারলাম না। ফিরে এলাম ঘরের উঠোনের কাছে। সেখানে এসে আরো একবার চমকে ওঠার পালা এলো। এক পাল কাকের দল সামনের বেল, কাঁঠাল ইত্যাদি আরো অনেক গাছের ওপর থেকে বারবার কর্কশ কণ্ঠে ডেকে চলেছে, যেন তারা চাইছে না আমি এখানে থাকি। দিশেহারা হয়ে পড়লাম। একটা বিশ্রী বাতাস ঘন রক্তের গন্ধকে টেনে নিয়ে এসে বারবার আমার সামনে হাজির করছে। হরির ঘর থেকে অনেকটা চলে আসার পর মাথায় এলো যে যা কিছুর উৎপত্তি হয়েছে তা সবই শ্মশান থেকে। তাহলে এই প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে ওখানেই। হাঁটা লাগালাম সেদিকে। ধীরে ধীরে তখন সন্ধ্যার আভা ছড়িয়ে পড়ছে চারিদিকে। ঘন ঘন হিমশীতল বাতাসের ধারালো আঘাতে শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে যাওয়ার উপক্রম। মাথার মধ্যে কেবল ঘুরে বেড়াচ্ছে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব হবে সেই প্রশ্ন। শ্মশানে গিয়ে বসলাম একটি গাছের নিচে। মাথার ওপর তখন সম্পূর্ণ আধারের খেলা। ঈষৎ ক্লান্ত শরীর নিয়ে শুরু করলাম ধ্যান। মনের সমস্ত শক্তি একত্রিত করে শুরু করলাম মাতু পাগলির আবাহন। আমি জানি তিনি আমাকে যে শক্তি দান করেছেন তা আমার পক্ষে যথেষ্ট, কিন্তু তবুও হরির এই চরমতম বিপদের দিনে আমি একা কি পারবো এই দুই শক্তির বিরুদ্ধে লড়তে? শুধু তো এটাই নয়, আমি তো বুঝতে পারছি না যে এই দ্বিতীয় শক্তির উৎপত্তি কিভাবে ঘটল, কেনই বা হরির ওপরের বিরূপ প্রভাব পড়েছে। শ্মশানের পরিমণ্ডলে তখন অকাল মৃত্যুর বিশাল রূপ দামামা বাজিয়ে প্রলয়ের নৃত্য শুরু করেছে। আজ তারা মেতে উঠেছে রক্ত খাওয়ার নেশায়। এই নেশা যাকে একবার পায় সে বারবার চেষ্টা করে এর স্বাদ গ্রহণ করার। আমি শুরু করলাম মাতু পাগলিকে ডাকা। পারলে ওই পারবে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। সময় বয়ে চলেছে অবিশ্রান্ত গতিতে। শ্মশানের মধ্যে বহু দূর থেকে যেন শেয়াল ডেকে উঠছে। কখনো হয়তো তারা মরণ লীলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠছে। আকাশের চাঁদ আজ ঠেকে গেছে কালো মেঘের তলদেশে। অন্ধকার সাম্রাজ্যের প্রধান শক্তি আকাশের বুক চিরে নেমে আসার চেষ্টা করছে আমার সামনে। কতক্ষণ এইভাবে বসে বসে মাতু পাগলির নাম ধ্যান করছিলাম জানি না, তবে একটা সময় মনে হলো যেন আমার মুখের ওপর কেউ বারবার অতি শীতল এক নিঃশ্বাস ত্যাগ করছে, যেন তার আগমন হয়েছে একদম সঠিক সময়। কোনো প্রচণ্ড শক্তিশালী সিংহের কাছে যদি অনেক দিন পর কোনো হরিণ এনে রাখা হয়, ঠিক সেই সময় তার যেই রকম আগ্রাসন এবং নোলা থাকবে, ঠিক সেই রকমই আমার কাছে উৎপত্তি হওয়া এই আগন্তুক যেন সেই রকম কিছুর একটা নির্দেশ দিচ্ছে। চোখ খুলতে ভয় লাগছিল, তবে কেন জানি না মনে হচ্ছিল চোখ খোলার পরেই এমন কিছু একটা দেখব যেটা একেবারে হৃদযন্ত্র বন্ধ করে দেবে। ইষ্ট দেবতার নাম নিয়ে কোনো রকমে চোখ খুললাম। যা ভেবেছিলাম তাই। এটা দেখার আগের সেই পিশাচের হাতে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে হয়তো ভালো হতো। দেখলাম মাতু পাগলির দেহ, তবে তার শরীরের প্রতিটা অঙ্গ একটি দেহের মধ্যে নেই। সেগুলো আলাদা আলাদা করে ছড়ানো আছে, কোথাও মুন্ডটা, কোথাও হাত, কোথাও পা। তবে আশ্চর্যের বিষয় ছিল প্রতিটা অঙ্গই সচল। মাথাটা তীর তীর করে দুবার নড়ে উঠতেই বুজে যাওয়া চোখগুলো খুলে গেল। চোখের ভেতর থেকে রক্তের ধারা গল গল করে বেরিয়ে আসছে।
খিলখিল করে দুবার হেসে উঠল সেই শরীর। তারপর হাত দুটো আর পা দুটো কোনো অদ্ভুত মন্ত্র বলে আমার কাছে সরে এসে মাটির ওপর পাক খেতে খেতে একটা চৌকো ঘরের মতো আকার নিল। এবার মাতু পাগলির মাথাটা কথা বলে উঠল। দাদা, কতবার কয়েছিনু, হ্যাঁ? তন্ত্র তো শেখার কম নয়। হাত কিছু শক্তি আছে বলে করে খেতে পাচ্ছিস, বলে এতদিন এই ভূত প্রেতের হাতেই তোকে মরতে হতো। আমি হাতগুলো প্রণামের ভঙ্গিতে এনে বলে উঠলুম, কি করি রে মা বল, মানুষের বিপদে পাশে না দাঁড়ালে মনে কষ্ট হয়। অর্জিত শক্তি দিয়ে তো মানুষের ভালো করার চেষ্টা করি। আমি আরো কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে মাতু পাগলি আবার বলে উঠল, বড় পণ্ডিত হয়েছিস বুঝি, হ্যাঁ? খুব বড় পণ্ডিত। ক্ষমতার সাথে লড়া তোর কমন নয় রে মুখ পোড়া। এই গ্রামের লোকটার কপালে পুত্র হারানোর শোক লেখা আছে। কেউ এটা খণ্ডাতে পারবে না। ভিটো এখন এই ক্ষমতার দখল। যে এই ভিটেতে উঠবে তার সর্বনাশ হবে। হ্যাঁ হ্যাঁ, তারই সর্বনাশ হবে। কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। কিন্তু কিন্তু কেন মা? ওই বাচ্চা তো কারোর কোনো ক্ষতি করেনি। ক্ষতি তো কারোর করেনি, করেছে ওর বাপ। কোন এক ওলাউটা নর খাদক অকাল কুষ্মান্ডের কথা শুনে নিজের ছেলের তুতুর সাথে কাকের চোখ আর ভিটে মাটির একসাথে করে শ্মশানে মরা ওই বেদমা মেয়ে ছাই একটা কলসিতে করে নিয়ে নিজের ঘরে রেখেছিল। হ্যাঁ, ভেবেছিল ছেলে ঠিক হয়ে যাবে। জানতুম হবে না, ও ঠিক হবে না। এই মিশ্রণ সৃষ্টি করেছে দুটো ভয়ঙ্কর অপশক্তি, মৃত্যু। এখন শুধু মৃত্যু নাচছে ওদের ঘরে, মৃত্যু। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তুই। আমি প্রায় কাকুতি মিনতির স্বরে বললাম, মারে মারে, তুই কিছু একটা কর্মা, নইলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। কর্মা, একটা কোনো উপায় বলে দে মা, একটা কোনো উপায় বলে দে। এরপর দেখলুম মাতু পাগলির মুন্ডটা কেমন যেন স্থির হয়ে গেল। ততক্ষণে চোখের ভেতর থেকে বেরিয়ে আসা রক্ত গড়িয়ে গড়িয়ে এসে ভিজিয়ে দিয়েছে মাটির অনেকটা জায়গাকে। রাতের আধার জোরালো হতে হতে যেন স্থির হয়ে গেছে। কারোর আগমনে তারা যেন এখন ভীত, সন্ত্রস্ত। স্তব্ধ হয়ে রজনীর ক্লান্ত দেহ যেন লুটিয়ে পড়েছে শ্মশানের প্রান্তে। গ্রামটাকে কেউ যেন মায়ার চাদরে মুড়িয়ে দিয়েছে। মাতু পাগলি চোখ যখন খোলে তখন তার সেই দৃষ্টিতে যেন অনেকটা করুণা আর স্নেহ মিশেছিল। হয়তো মানুষের প্রতি সেই ভালোবাসা আর ভক্তের করুণ প্রার্থনায় সাড়া দেওয়ার তার সেই কোমল রূপটা আমার কাছে যেন এতদিন অধরা ছিল। আজ এতটা সময় অতিবাহিত হওয়ার পর সেটা যেন বাইরে বেরিয়ে আসতে পেরেছে। মাতু পাগলি বলতে শুরু করে, ভিটেকে শান্ত আমিই করতে পারি, কিন্তু তারপর বাকি যা করতে হবে সবটাই তোকে করতে হবে, বুঝলি? আমি আর কিছু সেখানে করতে পারবো না। কি করতে হবে বল মা, আমি রাজি, আমি রাজি। শুনতে হবে, আমি আমার জীব খণ্ডন করে তোকে দেব। হ্যাঁ, তারপরে বেধবা মেয়েটার ঘর কোথায় তোকে জানতে হবে। এরপর সেই ঘর মধ্য হতে তুই আজ রাতে দ্বিতীয় প্রহর উপস্থিত হলেই চলে যাবি ওখানে। আমার ধর খুঁজে পাবি সে তাই, কিন্তু মোটেই ভয় পাবি না যেন। সেই ধরের উপর রাতে তৃতীয় প্রহরের কিছু আগে কর্ণকলার যজ্ঞ সমাপ্ত করবি। হরির আর তার ছেলের সাথে আগামীতে কি ঘটবে তার একটা পূর্বাভাস তো তুই পেয়েছিস। তাই যা বললাম তার বাইরে নিজের থেকে কানাইকে বাঁচানোর জন্য আর কিচ্ছুটি করিস নে।
বুঝলে? এই যজ্ঞে কেবল হরি আর ওর ভিটেটা বাঁচবে। ও ছেলের মৃত্যু নিশ্চিত নিশ্চিত। তৃতীয় প্রহরের শেষ সময়ে হরির ঘর গিয়ে ওদের ঘরের মেঝেতে আমার খণ্ডিত জীব পুঁতে আসবি। আর তারপর দেখতে পাবি ক্ষণ। এখন আমি যাই। বলেই দুটো ঘটনা ঘটল। এক, 4 হাতে পায়ে গড়া সেই বর্গক্ষেত্রের মাঝে মাতু পাগড়ির কাটা মুন্ডটা থেকে একটা লাল মাংসের পিণ্ড হঠাৎ এসে পড়ল। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে আমি কিছু বুঝে ওঠার আগেই মাতু পাগলি বাতাসে মিলিয়ে গেল। সেই নরম মাংসের পিণ্ডটাকে ভালো করে দেখলাম, সামান্য নড়ছিল ওটা, আর ওটাই ছিল মাতু খেপির জীব। ছেঁড়া ছেঁড়া স্বপ্নের মতো হতভাগ্য হরির জীবনের পরিণতি যেন আমি আবার বিকেলের সেই দুঃস্বপ্নের মতো পুনরায় দেখতে পাচ্ছি। আড়ষ্ট বাস্তবের ভিড়ে হারিয়ে যেতে চলেছে পিতৃস্নেহ। যদি একটা সময়ের চাকা থাকতো তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। তাহলে হয়তো চেষ্টা করতাম হরিকে সেই ভণ্ড তান্ত্রিকের কথা শোনার থেকে বিরত রাখতে। কিন্তু কি আর করা যায়? যা কিছু ভবিষ্যতে ঘটবে তা তো আর আমরা ঠিক করি না, ওটা আগে থেকেই ঠিক হয়ে থাকে। শুধু প্রয়োজন পড়ে মানুষের দ্বারা সৃষ্ট একটা ভুলের, আর যেটা এক্ষেত্রে হরি করেছে। আজ বিকেলে যেটা দেখলাম সেটা স্বপ্নের মতো আমার চোখের সামনে ঘটলেও সেটাকে স্বপ্ন বলতে আমার মন চাইছে না। নরকের কোনো মৃত্যু লীলা এই মর্তভূমিতে এত পরিষ্কারভাবে যে ঘটতে পারে সেটা যেন চিন্তা সীমার ঊর্ধ্বে। রক্ত মাংসের সেই উৎকট গন্ধ, কাকের মতো দেখতে সেই ভয়ানক রূপ, সব কিছু যেন আমাকে নরকের কালো কূপে ঠেলে দিয়েছিল। রাতের প্রতিটা স্তর স্বাভাবিক নিয়মে নেমে আসার সাথে সাথে যেন বুকের ভেতরে কেমন একটা উত্তেজনা খেলা করে বেড়াচ্ছিল। চোখের সামনে যে একটু পরে স্বয়ং মাতু পাগলির ধরকে দেখতে হবে সেটা যেন আমার মনে ত্রাসের মতো। কিন্তু সেটা যদি আমার বন্ধুর জীবন বাঁচানোর জন্যই হয় তাহলে তা করতে আমি পিছু পা হব না কোনোভাবেই। চাঁদ তখনও কালো মেঘের দেশে গা ঢাকা দিয়েছিল। ওখানের চরকা কাটা বুড়িও বুঝি এইসব হত্যা লীলা আর ভয়ঙ্কর মরণ খেলা দেখে বেজায় ভয় পেয়েছে। শ্মশানের পথ পেরিয়ে লাল রাস্তায় উঠলাম। চারিদিকে তখন নেতিয়ে যাওয়া গাছগুলো থেকে একটা ভাবলেশহীন ছবি ফুটে উঠেছে। নিশিথিনীর কালো কালি গায়ে মেখে রাতের বেলা জেগে থাকা পোকা মাকড়গুলো তখন কেমন যেন ঘোরের মধ্যে চলে গেছে। সময়ের খেয়াল নেই তাদের। গ্রামে আসতে আসতে একবার এক জেলের কাছ থেকে শুনেছিলাম এই গ্রামের পশ্চিম কোণে একটা বিধবা মেয়ে মারা গিয়েছিল। গ্রামের লোকেরা তার মৃত্যুর আসল কারণ কেউ বুঝতে পারেনি। স্বামী মরার পর থেকে সেই মেয়ে গুণ, বশ, তুকতাক এইসব নিয়ে সারাদিন সময় কাটাতো। তাই কেউ যেত না ওর ঘরে। চোখের আন্দাজে আর পশ্চিম দিক লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি। সেদিন যেন আগাম কোনো ঝড়ের পূর্ব লক্ষণের কথা মাথায় রেখে গ্রামের সকলেই মুখে কুলু পেটে দরজা বন্ধ করে ঘরের ভেতরে মটকা মেরে পড়েছিল। একটা দিঘির বাঁ দিকে একটা বেশ ঘন বাঁশ গাছের ঝাড় দেখতে পাই। একটা পেঁচা সেখান থেকে ডেকে উঠল হঠাৎ। বোধহয় আমার জন্যই সে এতক্ষণ অপেক্ষা করছিল। আমি আসার সাথে সাথে সে উড়ে গিয়ে একটা ছোট ঝুপড়ি মতো ঘরে গিয়ে বসল। চারিদিকটা চেয়ে দেখলাম গ্রামের থেকে এই দিকটা অনেকটাই আলাদা। একটা ঋণ ঋণে বাতাসের দোলায়
বাঁশ ঝাড়ের ভেতরে কেমন একটা মচমচ শব্দ সৃষ্টি হলো। হয়তো সেই বাতাসের স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল একটা বিশ্রী গন্ধ। গন্ধটা বড় অদ্ভুত, ঠিক ঠিক চামড়া পোড়াও নয়, আবার ঠিক আষ্টে গন্ধও নয়। অবশেষে ঘরের একেবারে কাছে আসতেই ভেতরে কোনো কিছুর উপস্থিতি টের পেলাম। তোমরা তো জানোই আমার বিশেষ কিছু শক্তি আছে, তো ঘরের মধ্যে এমন কিছু আছে যেটার মৃত্যু হয়েছে সবেমাত্র। মৃত্যু হওয়ার পরেও মৃত শরীরের আত্মা সেই দেহের চারপাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। আমি তারই আভাস পাচ্ছিলাম। অবাক হলাম। কে মারা গেছে? বিধবা মেয়েটির তো পরিবারের আর কেউ ছিল না। তাহলে তাহলে কি মাতু? কথাটা তখনও শেষ করতে পারিনি। দরজাটা কেমন একটা কটকট শব্দ করে খুলে গেল। তার সাথে সাথেই এক রাশ অন্ধকার তীরের মতো ছুটে এসে বিদ্ধ করলো আমার চোখ দুটোকে। গোটা রাস্তায় মশালের আলোটার ওপর ভরসা করে এসেছিলাম। কারোর ঘরে ঢুকে একটা হ্যারিকেন বা লণ্ঠন চাইবো, তার তো কোনো উপায় ছিল না, তাই না? তো মশালের আলোটা এই ঘরটার কাছে আসতেই নিভে গিয়েছিল। আমি জানি না কিভাবে ঘরের পেছনের জানলাটা থেকে তখন বিন্দু বিন্দু হলুদ আর সবুজ আভ আলোর মিলিত একটা দল ঘরের ভেতরে ঢুকতে থাকে। বিন্দু বিন্দুগুলোকে দেখে জোনাকি পোকার কথা মনে হলো। আমি আসার পরেই এদের কিভাবে আগমন ঘটল সে নিয়ে আর মাথা ঘামাইনি। আলোটা ঘরের বেশ খানিকটাকে আলোকিত করেছিল। ভেতরে ঢুকলাম। অজস্র হাড় শেকড়ে বাকড়ে ভর্তি ছিল ঘরখানা। ঘরের কোণে একটা কলসি ছিল। কলসির দিকে তাকাতে গিয়ে বুকটা যেন এক নিমেষে রক্ত শূন্য হয়ে যায়। তোমরা থাকলে হয়তো ওখানে অজ্ঞান হয়ে যেতে পারতে। দেখলাম কলসির পাশেই মাটির দেওয়ালে হেলান দিয়ে রাখা আছে একটা মরা দেহ, ধর, মাতু পাগলির ধর। সে যেমনটি বলেছিল ঠিক সেভাবেই সেটি রাখা আছে। যেন সুনিপুণ কায়দায় একটু আগেই মাথা, হাত, পা সব কিছু কেটে সেই স্থানে রাখা আছে। বেশি না ভেবে ধরটা কাঁধে তুলে বেরিয়ে পড়লাম গন্তব্যে। রাতের প্রহর যখন তৃতীয় মানে ওই একটা কি দুটো বাজে, তখন পা রাখলাম হরির ঘরে। হরি দেখলাম ছেলেকে নিয়ে মেঝেতে বসে এক দৃষ্টে সামনের বেলগাছটার দিকে তাকিয়ে আপন মনেই কি যেন বলে যাচ্ছে। তা হরি আমাকে ধর নিয়ে আসতে দেখে আঁতকে ওঠে। চোখের বিস্ফারিত দৃষ্টি আমার দিকে। ভয়ে দুপা পিছিয়ে গিয়ে সে বলে ওঠে, আরে সর্বনাশ, এ কাকে মেরে এনেছিস? এই অবস্থায় আমাকে যে কেউ দেখলে এই একই প্রশ্ন করত। এমনিতেই মাথায় এক রাশ চিন্তা, তারপর যদি মাথা গরম হয়ে যায় তাহলে কাজে ভুল হয়ে যেতে পারে। যতটা সম্ভব শান্তস্বরে ওকে বললাম, দেখ, এখন আমি তোকে সবটা খুলে বলতে পারবো না। তুই তোর ছেলেকে নিয়ে শোয়ার ঘরে চলে যা, ভুলেও দরজা খুলবি না। আর তোর ছেলের হাত পা দড়ি দিয়ে শক্ত কোনো জিনিসের সাথে বেঁধে রাখ। আমি যজ্ঞের আয়োজন করছি, আমি না ডাকা পর্যন্ত বাইরে আসবি না। ওরা ঘরের ভেতরে যেতেই আমি ঝোলা থেকে সেই জিভটা বের করে ওদের উঠোনের মধ্যে পুঁতে দিলাম। দেওয়ার সাথে সাথে একটা প্রচণ্ড উত্তাপ অনুভব করলাম শরীরে। যেন একটা মৌমাছির দল কোথাও থেকে উড়ে এসে সোজা হুল ফুটিয়ে দিল শরীরে। মাথাটা চিনচিন করে উঠল। বাইরে বেরিয়ে একটা ত্রিকোণ অঙ্কন করলাম মাটিতে।
মাতু পাগলির দেহটা সেই ত্রিকোণের ওপর রেখে তার উপর উঠে বসলাম। কর্ণকরাল যজ্ঞের বিবরণ শুনলে তোমাদের ভিড়মি খাওয়ার জোগাড় হবে। মাতু পাগলির গলার দিকে গর্তের মতো অংশটায় শ্মশানের মাটির সাথে এক মুঠো হলুদ নিয়ে বেশ করে ঢুকিয়ে দিলাম। তারপর স্তনের দিকের মাংস আর রক্ত নিয়ে গলার দিকের একটা অংশে রেখে 3 বার কর্ণকরাল আহ্বান মন্ত্র পাঠ করলাম। ওং কর্ণকরাল ভূতস্য সর্বে তসবৈ খন্তিস্তেব ঋণিমুক্তয়া বুভ্রীতাম বক্ষন্তে সদা। দেহটা থরথর করে কাঁপতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই যখন দেহের অস্থিরতা মাত্রাতিরিক্ত পর্যায়ে গেল, তখন মাতু পাগলিরই দেওয়া একটি মরা কাঠ নিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে ঢুকিয়ে দিলাম সেই ধরের একদম পেটের দিকে। রক্তের ফোঁটা তখন আমার মুখে চোখে লেগে যায়। নিজেকে তখন কত নৃশংস আর বিভৎস বলে মনে হচ্ছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। দেহটা এবার আমাকে মাটিতে ফেলে দিয়ে উঠে বসার চেষ্টা করছে। এরই মাঝে দেখলাম আকাশের কোনো এক কোণ থেকে কাকের কর্কশ ধ্বনি ভেসে আসছে। শুধু তাই নয়, কানাইয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে ময়ূরের ডাক। কাকের ডাক যত বাড়ছে ততই যেন সেই ময়ূরের আর্তনাদ বেড়ে চলেছে। আমি জানি এই শক্তির বিরুদ্ধে লড়ার ক্ষমতা আমার নেই, তাই আমি জাগিয়ে তুলেছিলাম এই সকল শক্তির মতোই এক প্রবল ক্ষমতাকে, যার নাম কর্ণকরাল। একটা কথা কি জানো, বিষে বিষে বিষক্ষয়, এক্ষেত্রেও এমনটাই ঘটিয়েছিলাম। কর্ণকরাল আর এই 2 ক্ষমতা প্রবল ক্ষুধা আর রাগ চরিতার্থ করতে গিয়ে নিজেরাই নিজেদেরকে মেরে ফেলবে। ঘটল ঠিক এমনটাই। আমি মাতু পাগলির দেহটা থেকে লাফিয়ে হাত 3 দূরে গিয়ে পড়লাম। কাঁধের একটা জায়গায় বেশ লাগলো, তবে তখন ভয়ে আর উত্তেজনায় যন্ত্রণা যেন শরীর ছেড়ে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। মাতু পাগলির দেহটা জান্তব শক্তির মতো এদিক ওদিক লাফাতে লাফাতে সেই বাকি 2 প্রেত শক্তির ওপর হামলে পড়ল। ওদিকে হরি যদি রাক্ষসে ময়ূররূপী নিতাইকে আটকে রাখতে না পারে তাহলে বিপদ। যদি কোনোভাবে সে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় তাহলে নিতাই তো নিজে মরবেই, সাথে হরিও মরবে। প্রাণপণ চেষ্টা করেও ময়ূর কর্ণিকা আর কঙ্ক বৃক কর্ণকরালের সাথে পেরে উঠতে পারছে না। আকাশ বাতাস বিদীর্ণ করে তাদের চিৎকার যেন গ্রামের বুকে নরকের পটভূমি রচনা করছিল। প্রকৃতি তখন রাক্ষসে কোনো এক পরিস্থিতির সাক্ষ্য বহন করছিল। এমন ভাবেই প্রায় অনেকক্ষণ কেটে যাওয়ার পর ধীরে ধীরে ভোরের আলো ফোটার আগে দেখলাম 3টে দৈত্যাকার শরীর যেন বাতাসে মিলিয়ে গেল। হরির ছেলে নিতাইয়ের কি হলো? ও কি মারা গিয়েছিল? ভয়ঙ্কর সেই প্রলয় লীলা শেষ হতে আমি হরিকে বাইরে বের করে আনি। আমি জানি কেন নিতাই সেদিন বেঁচে গিয়েছিল। মাতু পাগলি যতই ভয়ঙ্কর হোক না কেন, আমি তাকে মা বলে ডাকতাম। যুদ্ধ চলাকালীন আমি মনে মনে ওকে ডেকে যাচ্ছিলাম, ওর কাছে প্রার্থনা করছিলাম যে করে হোক হরির ছেলে নিতাই যেন বেঁচে যায়। মা হয়তো ছেলের আবদার রেখেছিল। বললাম, বাপ রে বাপ, ঘটনাখানা চমৎকার আর তেমনই ভয়ঙ্কর। কি কিশোরী, তাই না?
কিশোরী কোনো উত্তর দেয় না, বরং তারানাথ বলে ওঠে, শোনো, তোমরা বসো, আমি সন্ধ্যা আহ্নিক সেরে আসছি। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প কঙ্ক ব্রিকের প্রকোপ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।